নমস্কার, বাঞ্চ অফ স্টোরিজে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ। প্রথমেই বলি মেরি ক্রিসমাস এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা। আজকের আমাদের বিশেষ নিবেদন উইলিয়াম হোপ হডসনের লেখা দি ভয়েস ইন দ্য নাইট। এই পাশ্চাত্য লেখক উইলিয়াম হোপ হডসনের জন্ম 15 নভেম্বর 1877 সালে। তার লেখা ছোট গল্পগুলির মধ্যে এ ট্রপিক্যাল হরর দ্য ডেরেলিক্ট বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মৃত্যু হয় 19 এপ্রিল 1918 সালে বেলজিয়াম শহরে। গল্প পাঠে সঙ্গম এবং রুদ্রদীপ। তথ্য পরিচয়ে আমি অর্পিতা। শুরু হচ্ছে উইলিয়াম হোপ হডসনের লেখা দ্য ভয়েস ইন দ্য নাইট। এক সপ্তাহের ওপর পালতোলা জাহাজ নিয়ে প্রশান্ত মহাসাগরে পাড়ি দিয়েছে উইল ও জর্জ। কিন্তু বিগত এক সপ্তাহ ধরে সূর্য মেঘের আড়ালে আত্মগোপন করেছে। ফলে চারিদিক নিশ্ছিদ্র কুয়াশা, কিছুই ভালো করে দেখা যায় না। এদিকে আবার বাতাস নেই। কাজেই দাঁড় টেনে যতটা জাহাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা করে চলেছে জর্জ। রাতের অন্ধকারে অতীতের অভিজ্ঞতাকে ভিত্তি করে জর্জ আন্দাজে জাহাজটা চালিয়ে নিয়ে যাচ্ছে। উইল এ জাহাজের মালিক, তাই সে রাত্রে জর্জের ওপর জাহাজ চালানোর ভার দিয়ে নিজে কেবিনে ঘুমোতে যায়। হঠাৎ জাহাজের বেশ কাছ থেকে গুরুগম্ভীর স্বরে কে যেন বলে ওঠে, কে যায়? কে? জর্জ রাত্রের এই দুর্দান্ত অবস্থায় কারো কণ্ঠস্বর আশা করে না। সাধারণত এ সময়ে বিদেশি জাহাজ ছাড়া অন্য কেউ বিশাল সমুদ্রে নৌকা ভেড়ায় না। ফলে জর্জ একটু হতভম্ব হয়ে পড়ে। তার হাতের বৈঠা স্তব্ধ হয়, তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। একটু পরে আবার সেই গম্ভীর স্বরে কে যেন পালতোলা জাহাজের খুব কাছ থেকে বলে, কে যায়? কে? কে যায়? দ্বিতীয়বারের প্রশ্নে জর্জ নিজের জড়তা কাটিয়ে ওঠে। চিৎকার করে বলে, আমরা বিদেশি। তুমি কে? কি চাও তুমি আমাদের কাছে? জর্জের কণ্ঠস্বরে ভয় পাবার আভাস থাকায় সেই অদৃশ্য শব্দ আবার হয়। বলে, না না, ভয় পাবেন না। তারপরেই আবার বলে, আমাকে ভয় পাবার কোনো কারণ নেই। আমি বৃদ্ধ, তাছাড়া কারো কোনো ক্ষতি করার আমার কোনো ক্ষমতা নেই। জাহাজের কাছ থেকে কণ্ঠস্বর ভেসে এলেও জর্জ রাতের কুয়াশাযুক্ত অন্ধকারে কাউকে দেখতে পায় না। তবুও কণ্ঠস্বর অনুসরণ করে জর্জ আবার বলে, তাহলে আপনি কাছে আসছেন না কেন? দূর থেকেই শুধুমাত্র আওয়াজ দিচ্ছেন। না না, আমি এ জীবনে আর কারোর সামনে যেতে পারবো না। যদিও যাই, সকলে ভয় পাবে, ক্ষতি হবে। জর্জের মনে ভয় দেখা দেয়। কেননা সমুদ্রের বুকে রাত্রিতে অনেক অলৌকিক কিছু ঘটে যায়। তাই সে এক ছুটে জাহাজের হলুদ আলোর লণ্ঠনটা নিয়ে আসে। লণ্ঠনের আলোয় সমুদ্রের ওপরে আবছা কি যেন ভাসতে দেখে। হঠাৎ একটা আর্তনাদ ভেসে আসে। তারপর সমুদ্রের বুকে আর কিছু দেখতে পায় না, শুধুমাত্র সমুদ্রের গর্জন শোনা যায়। তবুও জর্জ মনে শক্তি রাখে। সে চিৎকার করে বলে, কে? কে কথা বলছিলেন? এখন এখন আর কথা বলছেন না কেন? কেউই জর্জের প্রশ্নের উত্তর দেয় না। শুধুমাত্র সমুদ্রে দাঁড় বেয়ে নৌকা চালানোর অস্পষ্ট শব্দ শোনা যায়। জর্জের চিৎকারে উইলের ঘুম ভেঙে যায়। সে এক দৌড়ে জর্জের কাছে আসে।
চিৎকার করার কারণ জানতে চায়। জর্জ সব কথা উইলকে বলে। উইল অল্প সময় কি যেন চিন্তা করে। জর্জকে কোনো কথা না বলতে ইশারা করে, তারপর চিৎকার করে বলে, হে নৌকার আরোহী, আপনি কোথায় আছেন? একটু পরে নৌকার দাঁড় টানার শব্দ অস্পষ্টভাবে শোনা যায়। ক্রমে এই শব্দ অস্পষ্ট থেকে স্পষ্টতর হয়। জাহাজের প্রায় কাছাকাছি শব্দ হলে উইল আবার জোরে বলে, হে নৌকার আরোহী, আপনি আপনি দয়া করে জাহাজের কাছে আসুন, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। অন্ধকারের মধ্যে কে যেন বলে ওঠে, তা যাচ্ছি, তবে আলোটা একটু সরিয়ে দিন। জর্জের ইচ্ছা না থাকলেও উইলের নির্দেশে জর্জ হলদে লণ্ঠনটাকে জাহাজের বুক ওয়ালের তলায় রেখে আসে। আলো চলে গেলে দাঁড়ের শব্দ শোনা যায় আবার। জাহাজ থেকে অল্প দূরে এসে নৌকা দাঁড়িয়ে পড়ে। উইল আবার বলে ওঠে, ও কি, আপনি জাহাজের পাশে আসছেন না কেন? আপনাদের সভ্য জগতের আলো আমার সহ্য হয় না। আমাদের জীবন থেকে আলো নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা এখন অন্ধকারের জীব। আপনি যে আমাদের উপর চালাকি করছেন না তা বুঝবো কি করে? আলোতেই আপনাদের দেখে আপনারা ভালো লোক কি খারাপ লোক তা বোঝা যাবে। উইলের কথায় আবার বৈঠার ছপ ছপ শব্দ হয়। একটু পরে দূর থেকে বিষাদপূর্ণ কণ্ঠস্বর ভেসে আসে। বলে, আমি আপনাদের বিরক্ত করার জন্য সত্যিই দুঃখিত। আজকে যদি আমরা ক্ষুধায় কুঁকড়ে যেতাম, তাহলে আপনাদের বিরক্ত করার স্পৃহা জাগতো না। আমাকে ক্ষমা করবেন। বিদায় হে সুস্থ মানুষ, বিদায়, আসি। বৈঠা ছপ ছপ করতে করতে একটা নৌকা যেন উইলদের জাহাজ থেকে দূরে সরে যায়। সঙ্গে সঙ্গে উইল চিৎকার করে বলে, হে নাবিক, আপনি এভাবে চলে যাবেন না। আমি কথা দিচ্ছি, আপনার যখন আলো ভালো লাগে না তখন আলো সরিয়ে রাখবো। আপনি নির্ভাবনায় আসুন। তারপরেই উইল জর্জের কাঁধে হাত রাখে। বলে, ব্যাপারটা রহস্যজনক হলেও ভয় পাওয়ার কিছু নেই জর্জ। দেখা যাক না রাতের অতিথি শেষ পর্যন্ত কি করে। তারপরেই উইল জর্জকে আলো সরিয়ে রাখতে নির্দেশ দেয়। এবার আবার বৈঠার ছপ ছপ শব্দ উইলের জাহাজের দিকে এগিয়ে আসে। আবার বেশ কাছাকাছি এসে রাতের অতিথির নৌকা দাঁড়িয়ে পড়ে। উইল আবার বলে, আপনার কথা মতো আলো সরিয়ে দিয়েছি। এবার তো আপনার জাহাজের পাশে আসতে কোনো আপত্তি হওয়া উচিত নয়, রাতের অতিথি। না না, আর এগোতে বলবেন না। আমি আপনার অনুরোধ রাখতে পারবো না। এমনকি আপনারা যদি দয়া করে কিছু খাবার দেন, তারও মূল্য দেবার ক্ষমতা আমার নেই। আপনার সঙ্গে আর কে আছে? আর একজন মহিলা আছেন, তাকে দ্বীপে রেখে এসেছি। তাহলে সেই ভদ্র মহিলাকে দ্বীপ থেকে উদ্ধার করে আনতে আমরা কি আপনার সাহায্য করতে পারি? রাতের অতিথি বেশ জোরের সঙ্গে বলে, না, তার আর দরকার হবে না। উইল ছাড়ার লোক নয়। সেও বেশ জোরের সঙ্গে প্রশ্ন করে, আমরা দুজনে ভয়ানক ক্ষুধার্ত, তাই এত রাতে বিশাল সমুদ্রে পাড়ি দিয়েছি সামান্য সামান্য খাবার সংগ্রহ করতে। এটা নিশ্চয়ই একটা বিরাট ঝুঁকি। উইল ব্যথিত কণ্ঠে বলে, আপনি দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি জাহাজের ভাড়ার থেকে আপনাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। রাতের অতিথির তরফ থেকে কোনো শব্দ শোনা যায় না। উইল এক দৌড়ে জাহাজের ভাড়ার থেকে নানা রকম খাবার নিয়ে আসে। জাহাজের রেলিংয়ের কাছে এসে বলে, আপনি জাহাজের কাছে না এলে আপনাকে খাবার দেব কি করে? রাতের অতিথি বোধহয় নিঃশ্বাস ফেলে। না না, কিছুতেই আপনাদের সান্নিধ্যে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাতে যদি আমাদের ক্ষুধার তাড়নায় মৃত্যুবরণও করতে হয়, তাও করব। কিন্তু
আপনাদের কাছে যাওয়া সম্ভব নয়। জর্জের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে উইলকে বলে, হুইল, শোনো, আমার মাথায় একটা বুদ্ধি খেলেছে। সব খাবারগুলো একটা বাক্সে রেখে সেটাকে সমুদ্রের জলে ভাসিয়ে দাও। তাহলে লোকটি সেটা নিশ্চয়ই গ্রহণ করবে, আমাদের উদ্দেশ্যও সফল হবে। লোকটির যদি মানুষের খাবার খাওয়া সম্ভব হয়, তবে তা খেয়ে ওরা ক্ষুধার অবর্ণনীয় কষ্ট থেকেও রেহাই পাবে। উইল জর্জের কথা মতো একটা বাক্সে খাবারগুলো রেখে বাক্সের মুখটা ভালো করে বন্ধ করে। নৌকার হুকের সাহায্যে বাক্সটা সমুদ্রের জলে ভাসিয়ে দেয়। অল্প পরেই একটা আনন্দধ্বনি শোনা যায়। এই আনন্দধ্বনি যে রাতের আগন্তুকের, তাতে কোনো সন্দেহ থাকে না। তাহলে খাবার ভর্তি বাক্সটা রাতের অতিথির করায়ত্ত হয়েছে। সঙ্গে সঙ্গে রাতের অতিথি জাহাজের প্রত্যেককে ধন্যবাদ জানায় বিপদের চরম মুহূর্তে তাদের সাহায্য করার জন্য। তারপরে পরম পিতার কাছে প্রার্থনা জানায় জাহাজের প্রত্যেকের যেন শুভ হয়, অশুভ শক্তি যেন কোনোদিন তাদের স্পর্শ করতে না পারে। তারপরেই সমুদ্রের জলে বৈঠার ছপ ছপ শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে সে শব্দও আর শোনা যায় না। উইল বিস্মিত কণ্ঠে বলে, জীবনের অধিকাংশ সময় ধরে সাগরে মাছ ধরেছি, দিন রাতের কোনো বাজ বিচার করিনি, কিন্তু আজ যে অভিজ্ঞতার সম্মুখীন হলাম, সেরকম গায়ে কাঁটা দেওয়ার পরিবেশে কোনো দিনও পড়িনি, পড়ব বলে চিন্তাও করিনি। তারপর উইল জর্জকে একা ডেকে থাকতে দেয় না। সেও জর্জের সঙ্গে থাকে, সব সময় চোখ কান সজাগ রাখে, আরও কোনো ভয়ঙ্কর বিপদের জন্য নিজেদের প্রস্তুত রাখে। দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। সেরকম কিছুই উইল জর্জের চোখে আর পড়ে না। বেশ কয়েক ঘন্টা পর হঠাৎ সমুদ্রে আবার বৈঠার শব্দ শোনা যায়। উইল জর্জকে সজাগ করে, বলে, বুঝলে জর্জ, মনে হচ্ছে রাতের অতিথি আবার ফিরে এসেছে। এবার আবার কি চাল খেলবে তা একমাত্র সেই জানে। বৈঠার শব্দ জাহাজের অনেকটা কাছে আসে। জাহাজের নাবিকদের উদ্দেশ্যে বলে, ওহে নাবিকেরা, আমি আপনাদের দ্বারা যা উপকৃত হয়েছি তার বিনিময়ে আমাদের জীবনের এমন দুর্যোগের কথা বলবো যা আমি ও আমার স্ত্রী ভেবেছিলাম কাউকে বলবো না। তিলে তিলে আমরা নিঃশেষ হয়ে যাব। কিন্তু আজকে রাতে আমরা আলোচনা করে দেখলাম যে আপনার মতো দয়ালু লোকের কাছে দুঃখের কথা বললে পরম পিতার নিশ্চয়ই কথাগুলো কানে যাবে, বিগত জীবনের পাপের প্রায়শ্চিত্ত হবে। রাতের অতিথিকে চুপ করতে দেখে উইল ব্যস্ততার সঙ্গে বলে, না না, আপনি থামবেন না, দয়া করে আপনি থামবেন না। বলুন আপনাদের জীবনের সেই অন্ধকার দিনগুলির কথা। আপনারা হয়তো শুনেছেন আলবার্টস নামে একটা যাত্রীবাহী জাহাজ নিউ ক্যাসেল থেকে ফ্রিস্কোর দিকে যাত্রা শুরু করেছিল। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। পথেই সে জাহাজটা হারিয়ে যায়, কিন্তু কিভাবে যে হারিয়ে যায় কেউ তা বলতে পারে না। আপনি ঠিকই বলেছেন দয়ালু নাবিক। আলবার্টস জাহাজটা একটা প্রচণ্ড সামুদ্রিক ঝড়ের সম্মুখীন হয়। জাহাজের মাস্তুল হঠাৎ ভেঙে যায়। জাহাজ ঝড়ের সঙ্গে হাত মিলিয়ে বিচিত্র তাণ্ডব লীলায় মত্ত হয়ে ওঠে। পাহাড়ের মতো এক একটা ঢেউ জাহাজের ডেকের ওপর আছড়ে পড়তে থাকে, ফলে জাহাজের বিভিন্ন অংশ মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়। নাবিকেরা জাহাজের গতি কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারে না। নির্দয় দানব
বাতাসের রূপ ধরে চূর্ণ বিচূর্ণ জাহাজটাকে উড়িয়ে নিয়ে চলে। শেষ রাতের দিকে ঝড়ের দাপট কমে, তবে জাহাজের অবস্থা দেখে কেউ আর জাহাজে থাকতে চায় না। সকলে সিদ্ধান্ত নেয় যে প্রত্যেকের জাহাজের নৌকা করে জাহাজকে পরিত্যাগ করবে। সঙ্গে সঙ্গে সকলে নৌকায় উঠতে ব্যস্ত হয়ে পড়ে। আমি ও আমার স্ত্রী নৌকার ভেতর থেকে যৎ সামান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে যায়, কিন্তু এরই মধ্যে নৌকার আরোহীরা আমাদের ভাঙা জাহাজে ফেলে চলে যায়। আমরা অনেক চিৎকার করেও তাদের ফেরাতে পারি না। তবে আমার স্ত্রীর মতো আমি ভেঙে পড়ি না। অল্প সময়ের মধ্যেই একটা দুজনের মতো ভেলা তৈরি করি। ভেলার উপরে যতটুকু জিনিস নেওয়া যায় তা আমরা নিয়ে অসীম সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ি। আমাদের ভেলা একটা স্রোতের মুখে পড়ে, ফলে অল্প সময়ের মধ্যে আমরা ডুবন্ত জাহাজ থেকে অনেক দূরে চলে যাই। ক্রমে সন্ধ্যা ঘনিয়ে আসে, চারিদিক কুয়াশায় ঢেকে যায়। আমরা কিছুতেই দেখতে পারি না। স্রোতের টানে অজানা পথে এগিয়ে চলি। পরের দিনটাও কুয়াশায় ঢাকা থাকে, তবে সমুদ্র ছিল শান্ত। এভাবে দেখতে দেখতে তিনটে দিন কেটে যায়। আমরা যে কোথায় যাচ্ছি তা ভেবে পাই না। চতুর্থ দিন সন্ধেবেলা সাগরের ঢেউ সাগর বেলায় আছড়ে পড়ার শব্দ পায়। তারপরে আমাদের ভেলাটাও কখনো সমুদ্রের ঢেউয়ের মাথায় ওঠে, আবার সঙ্গে সঙ্গে নিচে নেমে আসে। এভাবে বেশ কিছুক্ষণ জীবন মরণের সঙ্গে পাঞ্জা কষে এক বিরাট ঢেউয়ের মাথায় চড়ে একটা স্থির জলরাশির ওপরে গিয়ে পড়ি। তারপর সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনতে পাই, কিন্তু আমাদের আর প্রাণ হাতের মুঠোয় করে ভেলা আগড়ে বসে থাকতে হয় না। ক্রমে সকাল হয়। দেখি আমাদের ভেলা একটা বিরাট হ্রদের স্থির জলরাশির ওপরে ভাসছে। তবে সেই হ্রদে একটা বেশ বড় সমুদ্রে যাতায়াত করা জাহাজকে একদিকে চড়ায় আটকে থাকতে দেখি। কুয়াশা সম্পূর্ণ কেটে গেলে আমি ও আমার স্ত্রী পরম পিতার মহানুভবতার প্রশংসা করি। এত কষ্টের পর যে আমরা ভালো সময় সান্নিধ্যে আসতে পারবো তাতে আমাদের সন্দেহ থাকে না। আমি আমার ভেলাটাকে অতি কষ্টে জাহাজটার কাছে নিয়ে যাই। চিৎকার করে সাহায্য প্রার্থনা করি নাবিকদের কাছে, কিন্তু জাহাজের উপর থেকে কোনো সাড়া শব্দ পাই না। শেষে আমরা এই সিদ্ধান্তে আসি যে জাহাজটাতে কোনো জনমানব নেই, তবে জাহাজের ওপর থেকে একটা শক্ত দড়ি নিচের দিকে ঝোলানো আছে। দড়িটা ধরে জাহাজে উঠতে গিয়ে দেখি দড়িটা ও জাহাজের গায়ে একরকম ধূসর ছত্রাক ঢেকে আছে। ছত্রাকের দিকে নজর না দিয়ে অতি কষ্টে জাহাজের ডেকে উঠলাম। আমার স্ত্রী অবশ্য ভেলায় রইল। জাহাজের ওপরে উঠে দেখি জাহাজের অধিকাংশ জায়গা ছত্রাকে ভরা। জাহাজের কোনো কোনো জায়গা ছত্রাকে থামের আকার ধারণ করেছে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের সমান লম্বা। তবে তখন এইসব সামান্য জিনিসের দিকে নজর ছিল না। আমি আবার চিৎকার করে জাহাজের নাবিকদের ডাকি, কিন্তু কারো কোনো সাড়া শব্দ পাই না। তারপর জাহাজের প্রত্যেকটি কেবিন ইত্যাদি জায়গায়
ছত্রাক ছাড়া কোনো প্রাণীর লক্ষণ দেখতে পাই না। ডেকের ওপর থেকে একটা দড়ির মই নামিয়ে আমার স্ত্রী লিজাকে জাহাজের ডেকে তুলে নিই। তারপর দুজনে জাহাজের প্রত্যেকটি জায়গা তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু ছত্রাক ছাড়া আর কিছুই আমাদের চোখে পড়ে না। মনে হয় জাহাজে ছত্রাকের চাষ করা হচ্ছে। লিজার কথা মতো একটা কেবিনের ছত্রাক পরিষ্কার করে থাকার উপযোগী করে তুলি আমরা দুজনে। তারপর খাবারের খোঁজ করতে শুরু করি। ভাগ্য ভালো ছিল যে জাহাজের পানীয় জলের ট্যাঙ্কে কিছু জল অবশিষ্ট ছিল, তবে অনেক দিন ধরে থাকার জন্য জলে সামান্য গন্ধ হয়েছিল। তবুও আসন্ন মৃত্যুর হাত থেকে যে আমরা রেহাই পাব, সে আনন্দে আমরা মশগুল হয়ে পড়ি। প্রথম থেকে একটা আশ্চর্য জিনিস আমাদের চোখে পড়ে। তা হলো কেবিন থেকে সমস্ত ছত্রাক পরিষ্কার করলেও 24 ঘন্টার মধ্যে আবার কেবিন ছত্রাক ভর্তি হয়ে যায়। আমরা কিন্তু এতেও হতাশ হই না, আবার নতুন করে ছত্রাক পরিষ্কার করতে লেগে পড়ি। এবার জাহাজের ভাড়ার ঘরে পাওয়া কার্বলিক অ্যাসিড ছত্রাকের ওপর মেখে দিই, কিন্তু 1 সপ্তাহের মধ্যে আবার কেবিনটা আগের মতো ছত্রাকে ভরে যায়। এমনকি কেবিনের যেসব জায়গায় ছত্রাক ছিল না, এখন সেসব জায়গাতেও ছত্রাক পূর্ণ হয়ে যায়। 7 দিনের দিন সকালবেলা লিজা ছুটতে ছুটতে জাহাজের রান্নাঘরে আসে। সকালের খাবার তৈরি করতে আমি ব্যস্ত ছিলাম। সে আমাকে টানতে টানতে কেবিনে নিয়ে যায়। তার মাথার বালিশের দিকে আঙুল তুলে দেখিয়ে বলে, কি বিভৎস ব্যাপার দেখেছো? আমার মাথার বালিশটার অনেকটা অংশ জুড়ে ছত্রাক জমেছে। এরপর আমরা দুজনে স্থির করলাম আর এক মুহূর্তও জাহাজে থাকা ঠিক নয়। লিজার চোখ এড়িয়ে আমি চাদরটাকে কেবিনের দিকে ছুঁড়ে দিই। পরে লিজাকে নিয়ে জাহাজের ডেকে আসি। তখনও আমাদের ভেলাটা জাহাজের পাশে দাঁড়িয়েছিল। ভেলাটা চালাতে খুবই কষ্ট হয়, তাই জাহাজের লাইফ বোর্ডের একটা বোট হ্রদের জলে ভাসাই। আমরা দুজনে তাতে উঠে বসি। ডাঙায় এসেও আমরা রেহাই পাই না। সেখানেও দেখি ছত্রাকের রাজত্ব। এক এক জায়গায় ছত্রাক টিলার মতো উঁচু হয়ে আছে। সে এক দুঃস্বপ্নের মতো, কল্পনাও করা যায় না। বাতাস বইবার সঙ্গে সঙ্গে এই ছত্রাকের মধ্যে কম্পনের সৃষ্টি হয়। আমরা লাইফ বোটটা নিয়ে ডাঙার পাশ দিয়ে এগোতে থাকি। অনেকটা যাবার পর দ্বীপের এক জায়গায় ছত্রাকের প্রকোপ কম দেখি। সেখানকার মাটির রং সাদা, বালিতে সাদা বালুর ভাগ বেশি থাকায় এরকম রং হয়েছে। আমরা পাড়ে নামি। আমাদের ভুল ভাঙতে বেশি সময় লাগে না, কেননা এতক্ষণ আমরা যে মাটিকে সাদা বালি বলে মনে করেছি, আসলে সেগুলো হলো অজানা কোনো কিছুর কণা। তবে দ্বীপের এ জাতীয় কণা যেখানে আছে সেখানে ছত্রাক জন্মাতে পারেনি। এমনকি ছত্রাকের ঝোপের মধ্যে যখনই এই কণা দেখেছি, তখনই সেখানে ছত্রাকের ক্ষুদ্রাংশও দেখতে পাইনি। অনেক ভাবনা চিন্তা করে আমরা এমন এক জায়গা খুঁজে পেলাম যেখানে আমরা নিরাপদে থাকব বলে আশা করেছিলাম। কাজেই লাইফ বোট নিয়ে আবার জাহাজে গেলাম। সেখান থেকে প্রয়োজনীয় জিনিস ও 2টো তাঁবু নিয়ে আসি। তাঁবু দুটো আমরা আমাদের নিরাপদ জায়গায় লাগাই। তাঁবুর মধ্যে জিনিসপত্র গুছিয়ে রাখি।
দেখতে দেখতে 4 সপ্তাহ কেটে যায়। সভ্য জগতে সুযোগ সুবিধা না পেলেও আমরা স্বামী স্ত্রী বেশ আনন্দের মধ্যে ছিলাম। তারপর একদিন সকালে লিজা তার ডান হাতের বুড়ো আঙুলটা আমাকে দেখায়। লিজার বুড়ো আঙুলের ধূসর রঙের আঁচিল দেখতে পাই। এই আঁচিলটা আর কিছু নয়, স্বয়ং সেই ভয়ানক ছত্রাক। আমাদের বুক কেঁপে উঠল। দুজনের মনে অনেক অশুভ কথার উদয় হয়। আমি লিজার বুড়ো আঙুল থেকে সেই ছত্রাক ছাড়িয়ে দিই। কার্বলিক অ্যাসিড জলের সঙ্গে মিশিয়ে ভালো করে লিজার বুড়ো আঙুলটা ধুয়ে দিই। পরের দিন সকালে লিজার ডান হাতের বুড়ো আঙুলে গতদিনের মতো ছত্রাকের আবার আঁচিল দেখা যায়। কিছুক্ষণ আমরা দুজন কোনো কথা বলতে পারি না। সব কিরকম যেন গোলমাল হয়ে যায়। এক সময়ে আমি লিজার হাতের আঙুল থেকে ছত্রাক তুলতে ব্যস্ত হই। হঠাৎ লিজা চিৎকার করে বলে, আরে তোমার ঠোঁটের পাশে ওটা কি? ব্যাপারটা বোঝার জন্য হাত দিয়ে ঠোঁটের পাশে দেখি এটার কিছু নয়, এটা হলো সেই বিষাক্ত ছত্রাক। আমরা দুজনে ঠিক করি যে আমি প্রথমে লিজার আঙুল থেকে ছত্রাক পরিষ্কার করব, তারপর ও আমার ঠোঁটের পাশ থেকে ছত্রাক তুলে ফেলবে। এতদিন ধরে আমাদের মনে যে আনন্দ ছিল তা কর্পূরের মতো নিভেসে উবে যায়। সে জায়গা দখল করে দুশ্চিন্তা। এক মুহূর্তের জন্য আমরা মনে স্বস্তি পাই না। আমরা ভেবেছিলাম লাইফ বোট নিয়ে অনন্ত সমুদ্রে ভেসে পড়ব, কিন্তু ভালো করে চিন্তা করে দেখলাম ওই পলকা লাইফ বোট নিয়ে সভ্য জগতে যাবার পরিকল্পনা করা পাগলের প্রলাপের মতো। পরম পিতার যখন ইচ্ছে আমরা এই ভয়ঙ্কর দ্বীপে থাকি, তখন বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। ক্রমে দিন এগোতে থাকে। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। এই সময়ের মধ্যে বিষাক্ত ছত্রাক আমাদের দেহের নানান জায়গায় ছড়িয়ে পড়ে। আমরাও সমানে ছত্রাকের সঙ্গে লড়াই করার জন্য ছত্রাক তত তাড়াতাড়ি আমাদের কাবু করতে পারে না। আমরাও ঠিক করি এই বিষাক্ত ছত্রাক নিয়ে আমরা আর মানুষের কাছে যাব না, মানুষের ক্ষতি করব না। দেখতে দেখতে পরিত্যক্ত জাহাজে জল ও খাদ্য শেষ হয়ে আসে। রাতের অতিথিকে চুপ করতে দেখে উইল ব্যস্ততার সঙ্গে বলে, না না, আপনি থামবেন না, দয়া করে আপনি থামবেন না। বলুন বলুন আপনাদের জীবনের সেই অন্ধকার দিনগুলির কথা। খিদের জ্বালায় আমি হ্রদের মাছ ধরার চেষ্টা করি, কিন্তু কোনো মাছ ধরতে পারি না। শেষে লাইফ বোট নিয়ে সমুদ্রে মাছ ধরতে যাই। ক্রমে খিদের জ্বালা অসহ্য হয়ে পড়ে। বলতে বলতে অন্ধকারের অতিথি চুপ করে। ততদিনে আমাদের দুজনের সর্বাঙ্গ ছত্রাকে ছেয়ে গেছে। ছত্রাক ধ্বংস করার পরিবর্তে আমাদের চিন্তা বেশি ছিল কি করে খিদে দূর করা যায়। 4র্থ মাসে পেটের জ্বালায় ক্লান্ত শরীর নিয়ে জাহাজে যাই, যদি কিছু ভালো খাবার পাই। সেখান থেকে বাসি প্রায় অখাদ্য কয়েকটা ভাঙা বিস্কুট নিয়ে তাঁবুতে ফিরে আসি। দেখি লিজা তাঁবুর খোলা দরজায় বসে আছে। সে যেন কি একটা খাচ্ছে। লিজাকে খেতে দেখে আমি উন্মাদের মতো লাইফ বোট থেকে এক লাফে ডাঙায় নামি। চিৎকার করে বলি, লিজা
আজকে কি খাবার পেয়েছো? একলা খেও না, আমাকে একটু দাও। আমারও বড্ড খিদে পেয়েছে। আমাকে দৌড়ে আসতে দেখে লিজা হাতের কি যেন ফাঁকা জায়গায় ছুঁড়ে ফেলে দিল। আমার মনে সন্দেহ হয়। আমি ছুটে গিয়ে সেই ছুঁড়ে ফেলা জিনিসটা তুলে দেখি জিনিসটা হলো এক টুকরো বিষাক্ত ছত্রাক। ভাবি, তাহলে লিজা খিদের জ্বালায় বিষাক্ত ছত্রাক খেতে বাধ্য হয়েছে। আমি ছত্রাকের টুকরো নিয়ে লিজার কাছে যাই। লিজা লজ্জা ও ভয়ে কুঁকড়ে যায়। ভাবলেশহীন নেত্রে আমার দিকে তাকিয়ে থাকে। লিজার এই অবস্থা দেখে আমার বুক ফেটে যায়। লিজাকে সান্ত্বনা দিতে গিয়ে আমি চোখের জলে বুক ভাসাই। লিজাও কাঁদতে কাঁদতে নিজের দু হাতের চেটো দিয়ে নিজের মুখ ঢাকে। অনেকক্ষণ কাঁদার পর আমরা দুজনে স্বাভাবিক হই। লিজা বলে, একলা থাকতে থাকতে ছত্রাক খাবার ব্যাপারে আকর্ষণ অনুভব করেছে। খিদের জ্বালায় এই আকর্ষণকে সেই উপেক্ষা করতে পারে না। সেদিন লিজাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলাম যে খিদের চোটে মৃত্যু হলেও সে কোনো দিন ছত্রাক খাবে না। সারাদিন মনটা আমার খারাপ ছিল। বিকেলের দিকে নিজের মনকে চাঙ্গা করার জন্য ছত্রাকের মাঝখানে সাদা পথ দিয়ে দ্বীপের ভেতরে ঢুকি। আগে অবশ্য একদিন এদিকে এসেছিলাম, কিন্তু বেশি দূর যেতে পারিনি। সেদিন অন্যমনস্কভাবে অনেক দূর চলে গিয়েছিলাম। হঠাৎ একটা বিকট শব্দে আমি চমকে উঠি। যে দিক দিয়ে শব্দটা আসে সেদিকে তাকিয়ে দেখি মানুষের আকৃতির মতো বেশ কয়েকটা বড় ছত্রাক দাঁড়িয়ে আছে। আমাকে তাকাতে দেখে মানুষের আকৃতির ছত্রাকগুলো আস্তে আস্তে নড়াচড়া করে। একসময় একটা ছত্রাক একটা গাছের শাখা জালের মতো লম্বা একটা শাখা আমার দিকে এগিয়ে আসে। ছত্রাক মানুষ মাথা নিচু করে অভিবাদন করে। পরে সেই শাখা ডালটা আমার মুখে আদরে স্পর্শ দিয়ে যায়। আমি ভয়ে চিৎকার করে উঠি, কয়েক পা পিছু হটি। তবে ঠোঁটে জিভ বুলিয়ে দেখি ছত্রাকের ডালটা আমার মুখের যেসব জায়গা স্পর্শ করেছে সেসব জায়গা বেশ মিষ্টি মিষ্টি লাগছে। তারপরই আমি আমার শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। একটা অদ্ভুত আকর্ষণ আমার বিবেক শক্তিকে অচল করে দেয়। আমি দু হাতে ছত্রাকের ডাল ভেঙে খেতে শুরু করি। খেতে কিন্তু বেশ ভালো লাগে। কতক্ষণ যে এভাবে ছত্রাক খেয়েছি তা আমার খেয়াল নেই। যখন খেয়াল হলো তখন হাতের ছত্রাকের টুকরোটা ছুঁড়ে ফেলি। থুথু করে মুখ থেকে চেবানো ছত্রাক ফেলে দিই। সঙ্গে সঙ্গে আমার মনকে অপরাধ বোধ আচ্ছন্ন করে ফেলে। ভাবি, আমি কি করলাম? লিজার প্রতি বিশ্বাসঘাতকের কাজ হলো না? আমি তাঁবুতে ফিরে আসি। লিজাকে সব কথা জানাই। তবে আমাদের মতো হতভাগ্য দু একজন মানুষ আগেই ছত্রাকের কঠিন নিষ্পেষণে যে ছত্রাকের স্তম্ভে পরিণত হয়েছে সে কথাও লিজাকে জানাই। কেননা সে হয়তো ভয় পেতে পারে। তবে আমাদেরও যে শেষ পরিণতি একটু আগে দেখা ছত্রাকের মতো হবে তাতে আমার কোনো সন্দেহ নেই। তারপর ছত্রাকের খাবার প্রবল আকর্ষণ আমি ও লিজা মনের থেকে দূরে সরাতে সক্ষম হয়েছিলাম।
তারপর থেকে ছত্রাক দ্রুত গতিতে আমাদের দেহ দুটো অধিকার করে ফেলে। ফলে একদিন আমাদের সুন্দর মানব দেহ অদ্ভুত এক অন্ধকারের অতিথি দীর্ঘ নিঃশ্বাস ফেলে, বলে, অতীত আমাদের কাছে বরাবরই মূল্যহীন। তবে একদিন আমরাও যে মানব ও মানবী ছিলাম তাতে কোনো সন্দেহ নেই। ছত্রাক ভিড় বিক্রমে আমাদের দেহ দুটোকে ঢেকে ফেলে বিকৃত করে ফেলে। আমাদের বাধা দেওয়ার কোনো ক্ষমতা থাকে না। তার সঙ্গে ক্ষুধার্ত অবস্থায় ছত্রাক খাবার প্রবল আশঙ্কা আমাদের মনের মধ্যে জেগে ওঠে। এ ব্যাপারে আমরা মরণপণ প্রতিজ্ঞা করি যে যতই আকর্ষণ আসুক না কেন আমরা দ্বিতীয়বার ছত্রাক খাব না। 1 সপ্তাহ আগে আমার সংগৃহীত বিস্কুটখানা শেষ হয়েছে। তারপর থেকে আজ পর্যন্ত আমি মাত্র 3টে সামুদ্রিক মাছ ধরতে পেরেছি। আজকেও রাতের অন্ধকারে মাছ ধরতে এসেছিলাম। কুয়াশার মধ্যে আপনাদের জাহাজখানা দেখে আমি লোভ সামলাতে পারিনি। চিৎকার করে আপনাদেরকে তা জানতে চাই, কেননা যদি আপনাদের কাছ থেকে কিছু খাবার পাই তারপরের ব্যাপার তো আপনারা ভালো করেই জানেন। তবে যাবার আগে পরম পিতার কাছে আবার প্রার্থনা করি তিনি যেন আপনাদের সব মনোবাঞ্ছা পূর্ণ করেন। তারপরে নৌকার বৈঠার শব্দ হয়, ছপ ছপ। আরও একটু পরে ঘন কুয়াশার ভেতর থেকে শোনা যায়, হে মানব, চিরদিনের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নিচ্ছি মানুষদের কাছ থেকে। উইল ও জর্জ মন্ত্রমুগ্ধের মতো চিৎকার করে বলে। তারপরে উইল ও জর্জ সচেতন হয়, দেখে আস্তে আস্তে দিন হচ্ছে। সূর্যের আলোয় কুয়াশা ফিকে হয়ে আসছে। সেই দিকে কুয়াশার মধ্যে দূরবীন দিয়ে দেখে কুয়াশার মধ্যে একটা লাইফ বোট চলে যাচ্ছে। লাইফ বোটের মধ্যে ফ্যাকাশে রঙের একটা মানুষাকৃতি বিরাট স্পঞ্জ নড়াচড়া করছে। তার মাথা থেকে পা পর্যন্ত সমান চওড়া। লাইফ বোটের বৈঠার রং ধূসর, নৌকার রঙও তাই। কাজেই অন্ধকারের অতিথির হাত কোনটা তা বোঝার উপায় নেই, কেননা হাত ও বৈঠার রং এক হয়ে গেছে। শুধু দেখা যাচ্ছে অন্ধকারের অতিথির মাথাটা একবার সামনের দিকে ঝুঁকে পড়ছে, আবার সোজা হচ্ছে। তাতেই বৈঠার ছপ ছপ শব্দ হচ্ছে। অল্প পরে সেই রোমহর্ষ আকৃতির মানুষ কুয়াশার মধ্যে অদৃশ্য হয়। শুনছিলেন আজকের নিবেদন দ্য ভয়েস ইন দ্য নাইট। গল্পের লেখক উইলিয়াম হোপ হডসন, গল্প পাঠে সঙ্গম এবং রুদ্রদীপ, জর্জের চরিত্রে অর্পণ, উইলের কণ্ঠে সুদীপ্ত, অজ্ঞাত লোক রুদ্রদীপ, মহিলা কণ্ঠে অন্তরা। গল্পের সূত্রধার ও সমগ্র পরিচালনায় সৌভিক, শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে দেবাদিত্য, তথ্য পরিচয়ে আমি অর্পিতা। গল্পটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন, যাতে আমাদের গল্প আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বছরে নতুনভাবে আবার আমরা ফিরে আসব বাংলা সাহিত্যের কিছু অনন্য গল্প নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।